হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমি আলোচনা করব বেসিক মাইক্রোবায়োলজি নিয়ে, ইন্ট্রোডাকশন টু মেডিকেল মাইক্রোবায়োলজি অ্যান্ড টপ বুক লিস্ট। মেডিকেল মাইক্রোবায়োলজি নিয়ে একদম বেসিক একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব সমস্ত মাইক্রোবায়োলজির যে ইন্ট্রোডাকশন, মাইক্রোবায়োলজির ব্রড যে একটা সাবজেক্ট, এর মধ্যে সাব টপিকগুলো কী কী আছে, তার মধ্যে আমাদেরকে কী কী পড়তে হবে এবং বাজারে বা মার্কেটে অ্যাভেলেবেল কোন বুকটা সবথেকে বেস্ট স্টুডেন্টদের জন্য এবং অলসো ফ্যাকাল্টিদের জন্য, সেই সমস্ত নিয়ে আজকের একটা ছোট্ট ভিডিও, ইন্ট্রোডাকশন টু মেডিকেল মাইক্রোবায়োলজি অ্যান্ড বুক লিস্ট। তো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ মাইক্রোবায়োলজি? আমাদেরকে জানতে হবে যে মাইক্রোবায়োলজি অ্যাকচুয়াল জিনিসটা কি। আমরা সকলেই জানি যে মাইক্রোবায়োলজি ইজ ইকুয়াল টু দ্য স্টাডি অফ মাইক্রো অর্গানিজম। আমরা যদি ডেফিনেশন দেখি যে মাইক্রোবায়োলজি কাকে বলে, মাইক্রোবায়োলজি ইজ দ্য স্টাডি অফ মাইক্রো অর্গানিজম। আচ্ছা, মাইক্রো অর্গানিজম জিনিসটা কি? মাইক্রো অর্গানিজম মানে আমরা সকলেই জানি সেই সমস্ত জিনিস যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না। মাইক্রো মাইক্রো মানে কি, যাদেরকে আমরা খালি চোখে নেকেড আয়ে দেখতে পাই না, একটা স্পেশাল মেকানিজম বা স্পেশাল মেশিন বা স্পেশাল যন্ত্রের মাধ্যমে দেখতে হয়, যাকে বলা হয় আণুবীক্ষণিক যন্ত্র বা মাইক্রোস্কোপ। সুতরাং যাদেরকে মাইক্রোস্কোপে আমরা দেখি, মাইক্রো অর্গানিজম আমরা তাদেরকেই বলি ইউজুয়ালি। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল যদি বলা হয় হোয়াট ইজ মাইক্রোবায়োলজি, দ্য মাইক্রোবায়োলজি ইজ দ্য স্টাডি অফ মাইক্রো অর্গানিজম। এবার আসছে যে আমরা মাইক্রোবায়োলজির মধ্যে কোন কোন সাব টপিক রয়েছে বা একটা মাইক্রোবায়োলজির সমস্ত চ্যাপ্টারটার মধ্যে আমাদেরকে কোন কোন জিনিসগুলো পড়তে হবে বা কোন কোন জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই ভিডিওটা কিন্তু এমবিবিএস, প্যারামেডিক্যাল, নার্সিং, ফার্মাসি স্টুডেন্ট সকলের জন্য একদম বেসিক ইন্ট্রোডাকশন মাইক্রোবায়োলজি নিয়ে। তো ফার্স্ট অফ অল, আমরা যখন মাইক্রোবায়োলজি কোনো বুক দেখব, এই কয়েকটা চ্যাপ্টার বা এই কয়েকটা সাব টপিক তাতে থাকতেই হবে। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে সেটা হচ্ছে জেনারেল মাইক্রোবায়োলজি। জেনারেল মাইক্রোবায়োলজি মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে, ধরো আমার সঙ্গে যদি কোনো মানুষের দেখা হয়, তাহলে প্রথমে কি আমি তাকে জিজ্ঞাসা করবো যে আপনি কি করেন? প্রথমে জিজ্ঞাসা করবো আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, ঠিক আছে, আপনি কি করেন। আস্তে আস্তে আমরা একটা কনভারসেশনকে আমাদের আগিয়ে নিয়ে যাই। সেরকমই মেডিকেল মাইক্রোবায়োলজির প্রথম যে সেকশনটা আছে সেটা হচ্ছে জেনারেল মাইক্রোবায়োলজি। জেনারেল মাইক্রোবায়োলজি মানে কিছুই নয়, মাইক্রো অর্গানিজম সম্বন্ধে আমাদেরকে একটা ফ্যামিলিয়ার করা হচ্ছে। জেনারেল মাইক্রোবায়োলজির মধ্যে এই সমস্ত টপিকগুলো পড়বে। একবার দেখে নিই কী কী টপিক জেনারেল মাইক্রোবায়োলজির মধ্যে আমাদেরকে পড়তে হবে। ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড ব্যাকটেরিয়াল ট্যাক্সোনমি। মানেটা কি? ফার্স্ট মাইক্রোবস বা মাইক্রো অর্গানিজমের আমরা একটা ইন্ট্রোডাকশন পড়বো এবং তাদের ফ্যামিলি, ঠিক আছে, তারা কোথা থেকে আসছে সেই জিনিসগুলো আমরা পড়বো। সেকেন্ড যেটা হচ্ছে মরফোলজি অ্যান্ড ফিজিওলজি অফ ব্যাকটেরিয়া। মরফোলজি মানে কি আর ফিজিওলজি মানে কি? মরফোলজি মানে আমরা যখন ব্যাকটেরিয়াগুলোকে পড়বো সেগুলো কীরকম হবে, কোনোটা কক্কাই, কোনোটা ব্যাসিলাই, কোনোটা কক্কোব্যাসিলাই, কোনোটা স্পাইরোকিড বা স্পাইরিলা শেপের। সুতরাং এই যে ব্যাকটেরিয়ার বিভিন্ন রকমের ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশনগুলো পড়বো এবং তাদের যে তারা কি করতে পারে, কোন কোন কিছু ডিজিজ করে, এই সমস্ত নিয়ে একটা বেসিক আইডিয়া আমরা পাবো মরফোলজি অ্যান্ড ফিজিওলজি অফ ব্যাকটেরিয়ার মধ্যে। তারপরে কি আসছে? তারপরে আসছে স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন কথাটা আমরা কোভিড আসার পর সকলে জানি, 8 থেকে 80 আমরা সকলেই জানি যে স্টেরিলাইজেশন, ডিসইনফেক্টেন্ট এগুলোর মানে কি। স্টেরিলাইজেশন, ডিসইনফেক্টেন্ট এগুলোর মানে হচ্ছে যখন আমরা কোনো সারফেসকে বা কোনো ইনস্ট্রুমেন্টকে মাইক্রোবস বা মাইক্রো অর্গানিজম ফ্রি করব বা জার্ম ফ্রি করব বা প্যাথোজেন ফ্রি করব, তখন আমরা সেটাকে বলি স্টেরিলাইজেশন। এখানে আমরা জানবো যে কিভাবে কোনো জায়গায় যদি ইনফেক্টিভ হয়ে যায়, কোনো ব্লাড বা অন্য কোনো বডি মেটেরিয়ালস বা স্যাম্পেল পড়ে যায়, সেখানে ডিসইনফেক্টেন্ট কীভাবে করব, একটা রুমকে, অপারেশন থিয়েটারকে ডিসইনফেক্টেন্ট কীভাবে করব, বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্টকে আমরা ডিসইনফেক্টেন্ট কীভাবে করব, সেখানে আমরা পড়বো সমস্ত কিছু, কেমিক্যাল, ফিজিক্যাল, ডিসইনফেক্টেন্ট বা স্টেরিলাইজেশন প্রসেস কী কী রয়েছে, সমস্ত কিছু আমরা পড়বো স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসইনফেক্টেন্ট বলে যে টপিকটা রয়েছে এইগুলোর মধ্যে। এরপর আসছে বায়োকেমিক্যাল টেস্ট। বায়োকেমিক্যাল টেস্ট মানে কি? বায়োকেমিক্যাল টেস্ট মানে আমরা কিছু কিছু ব্যাকটেরিয়াকে আইডেন্টিফিকেশন করার জন্য স্পেসিফিক টেস্ট করা হয়। যেমন একটা মানুষের সঙ্গে সামনের জনের মানুষের কিছু না কিছু ডিফারেন্স থাকে, সেই ডিফারেন্সগুলো আমরা কীভাবে করি, ডিপেন্ড করি যে সে কোনটাতে রিয়্যাক্ট করছে। সেরকমই আমরা যখন মাইক্রোবসকে ল্যাবে আইডেন্টিফিকেশন করব, তাদেরও কিন্তু বিভিন্ন রকমের বায়োকেমিক্যাল প্রপার্টি আছে। ডিপেন্ডিং অন দ্য বায়োকেমিক্যাল প্রপার্টি আমরা একটা এক্স্যাক্ট ব্যাকটেরিয়া বা এক্স্যাক্ট কোনো একটা ডিজিজের পজিটিভ এজেন্টটাকে ডিটেক্ট করতে পারি। সেগুলোই হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট। এখানে ইন্ডোল, সাইট্রেট, ইউরিয়েজ, টিএসআই, ক্যাটালেজ, কোয়াগুলেজ, এরকম অনেক আমরা বায়োকেমিক্যাল টেস্ট পড়বো এবং তার সঙ্গে সঙ্গে পড়বো যে কোন কোন ব্যাকটেরিয়া আলাদা আলাদাভাবে তাদের পজিটিভিটি বা নেগেটিভ দিচ্ছে, সেইগুলো আমরা পড়বো বায়োকেমিক্যালসের মধ্যে।
এরপর আসছে কালচার। কালচার মানে কি? কালচার মানে হচ্ছে যে বাইরে থেকে খাবার দাবার দিয়ে কোনো কিছুকে আমরা ল্যাবে গ্রো করাবো। কিছুই নয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয় সেখান থেকে আমরা স্যাম্পেল নিয়ে কালচার মিডিয়া বলে একটা জিনিস আছে, সেখানে আমরা ব্যাকটেরিয়াগুলোকে গ্রো করাই এবং তারা নিজেদের প্রপার্টি অনুযায়ী সেই মিডিয়ায় গ্রো করে এবং তখন আমরা দেখি যে এক্স্যাক্ট ব্যাকটেরিয়াটার আইডেন্টিফিকেশনে সেটা আমাদেরকে হেল্প করে। তো কালচার অ্যান্ড কালচার মেথড, কী কী ধরনের কালচার হতে পারে, কী কী ধরনের কালচার মিডিয়া হতে পারে, কোন কোন কালচার মিডিয়া কাদের জন্য আমরা ইউজ করব, সমস্ত কিছু আমরা পড়বো কালচারের মধ্যে। এরপর আসছে ব্যাকটেরিয়াল জেনেটিক্স। ব্যাকটেরিয়াল জেনেটিক্স মানে কি না, ব্যাকটেরিয়াল জেনেটিক্স মানে যে ব্যাকটেরিয়াল প্রপার্টি কী কী আছে, মলিকিউলার লেভেলে আমরা ব্যাকটেরিয়া সম্বন্ধে একটু পড়বো, ট্রান্সক্রিপশন, ট্রান্সডাকশন, ঠিক আছে, এই যে ব্যাকটেরিয়াল কনজুগেশন, ঠিক আছে, এই যে ব্যাকটেরিয়াল জেনেটিক্স আমরা সেখানে পড়বো। তো তারপরে যেটা আসছে সেটা হচ্ছে যে এবিএসটি। এবিএসটি মানে হচ্ছে যে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্টিং। অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্টিং মানে কি, ধরো কোনো জায়গায় কোনো একটা ব্যাকটেরিয়াকে আমরা কালচারে গ্রো করালাম, গ্রো করার পরে এবার আমরা কি দেখবো যে সেই ব্যাকটেরিয়াটা কোন মেডিসিনে গ্রো করতে পারছে এবং কোন মেডিসিন, পার্টিকুলার মেডিসিন সেই ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করছে। ডিপেন্ড অন দ্য গ্রোথ ইনহিবিশন, সেখানে আমরা একটা স্পেসিফিক মেডিসিন চুজ করতে পারি যে এই মেডিসিনটা পেশেন্টকে দিলে পেশেন্ট তাড়াতাড়ি কিওর হতে পারবে, কারণ পেশেন্টের একটা পার্টিকুলার যে ব্যাকটেরিয়াটার ইনফেকশন পেশেন্টের হয়েছে সে এই পার্টিকুলার মেডিসিনটাতে গ্রো করতে পারে না। সুতরাং এবিএসটি মানে হচ্ছে যে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্টিং। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে প্যাথোজেনেসিটি। প্যাথোজেনেসিটি মানে কি? প্যাথোজেনেসিটি মানে হচ্ছে যে একটা মাইক্রোবস বা মাইক্রো অর্গানিজম কিভাবে আমাদের বডিতে এন্টার হওয়ার পর যে ডিজিজ প্রডিউস করছে, তার যে স্টেপগুলো। হঠাৎ করে তো আমাদের জ্বর হয় না, হঠাৎ করে তো আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় না। কোনো একটা প্যাথোজেন বডিতে এন্টার হওয়ার পর একটা তার নির্দিষ্ট ইনকিউবেশন পিরিয়ড আছে, সেই পিরিয়ডটার পর আমাদের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আসে। সুতরাং এই যে এন্ট্রি টু দ্য ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, এর মাঝখানে যে সমস্ত প্রসেসগুলো আছে, একটা এন্টার হচ্ছে, ফ্যাগোসাইটোসিস হচ্ছে, ঠিক আছে, সুতরাং যে এন্টার যে প্রসেস, সেই প্রসেসটাই হচ্ছে যে প্যাথোজেনেসিটি। একটা ব্যাকটেরিয়াল বা একটা মাইক্রোবস কীভাবে আমাদের ডিজিজ প্রডিউস করছে, মোড অফ ডিজিজ প্রোডাকশন যেটা, সেটাই আমরা পড়বো যে ব্যাকটেরিয়াল বা মাইক্রোবিয়াল প্যাথোজেনেসিটি। তো ফার্স্ট যে সেকশন সেটা আছে সেটা হলো জেনারেল মাইক্রোবায়োলজি, তার মধ্যে এই সমস্ত জিনিস আমরা পড়বো। আচ্ছা, এর পরের সেকশন কি আছে? এর পরের সেকশন হচ্ছে ইমিউনোলজি। ইমিউনোলজি মানে কি, সেম অ্যাজ আমরা কোভিড আসার পর ইমিউনিটি নিয়ে খুবই সবাই একদম যে ইমিউনিটি আমাদের বাড়াতে হবে, তার জন্য কত কিছু হার্বাল মেডিসিন আমরা খাচ্ছি যে ইমিউনিটি বাড়াবার জন্য। তো ইমিউনিটি মানে হচ্ছে যে আমাদের বডির ইমিউন সিস্টেম যেটা আছে সেটা কোনো প্যাথোজেন এন্টার হওয়ার পর তার বিরুদ্ধে কীরকমভাবে কাজ করছে, ঠিক আছে। ইমিউনিটি বলা যেতে পারে যে আমাদের বডির একটা সৈন্য সামন্ত। সে বাইরে থেকে যখনই কোনো প্যাথোজেন যদি আমাদের বডিতে আসে, সে কিন্তু পুরো সৈন্য নিয়ে রেডি তাদের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য। সুতরাং ইমিউনোলজি আমরা সেটাই পড়বো যে ফার্স্ট এখানে যেটা আছে সেটা হচ্ছে ইমিউনিটি। ইমিউনিটিতে আমরা কি পড়বো? ইননেট ইমিউনিটি মানে যে ইনবর্ন মেকানিজম, যেটা ইনবর্ন ইমিউন মেকানিজম যেটা আছে সেটাই হচ্ছে ইননেট ইমিউনিটি। এবং আমরা আমাদের কিছু কিছু দেখবেন যে অনেকে বলে কি হয় যে একবার যদি পক্স হয়, সিমিলার ভ্যারিয়েন্টের পক্স আর হয় না। মানেটা কি? মানে হচ্ছে যে সিম্পল ব্যাপার, যদি কোনো চোর আমাদের বাড়িতে ঢোকে, ঠিক আছে, এবং সেই চোরটাকে যদি আমরা চিনে নিই, তাহলে কি হবে? পরবর্তীকালে যদি ওই সেম ব্যক্তি যদি আমাদের বাড়ির চারপাশে ঘোরাফেরা করে, আমরা কিন্তু আগে থেকেই লাঠি নিয়ে মারতে চলে যাই, কারণ আমরা জানি যে ও আবার চুরি করতে এসেছে। সিমিলারলি যখন কোনো আমাদের বডিতে ইনফেকশন হয়, ঠিক আছে, আমাদের বডির ইমিউন সিস্টেম কি করে? আগে তার বিরুদ্ধে যুদ্ধ করে এবং তার মেমোরি হিসাবে কিছু জিনিস নিজের মধ্যে রেখে যায়, যাতে পরবর্তীকালে যদি সেম ইনফেক্টিভ এজেন্ট আবার আমাদের বডিতে ঢোকে, তাহলে কিন্তু সে সঙ্গে সঙ্গে ইমিউনিটি প্রোভাইড করে। এবং এটা কি হয়? আমাদের আস্তে 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 ডেভেলপ হয়, সেটাই হয় অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো এই ইমিউনিটিগুলো আছে। এরপরে আসছে অ্যান্টিজেন অ্যান্টিবডি। তারপরে আমরা কি পড়বো? রিয়াকশন। অ্যান্টিজেন অ্যান্টিবডির যে আমাদের রিয়াকশনগুলো হয় সেগুলো কী টাইপের হতে পারে। তারপর পড়বো হাইপার সেন্সিটিভিটি। অনেকের কি হয়? ডাস্ট অ্যালার্জি রয়েছে, অনেকের কোল্ড অ্যালার্জি রয়েছে, অনেকের কোনো কিছু ফুড অ্যালার্জি রয়েছে, ঠিক আছে, অনেকের কোনো কেমিক্যাল অ্যালার্জি রয়েছে। এগুলো হচ্ছে হাইপার সেন্সিটিভিটি, একটা যে হাইপার সেন্সিটিভ ইমিউন সিস্টেম, সেই সম্বন্ধে আমরা পড়বো যে টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি, রিয়াকশন, সমস্ত কিছু। এরপরে যেটা হচ্ছে অটো ইমিউনিটি। অটো ইমিউনিটি মানে কি? অটো ইমিউনিটি মানে হচ্ছে আমাদের বডির সেলফ অ্যান্টিজেনের বিরুদ্ধে কি হয়? আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয় এবং তারা একে অপরের বিরুদ্ধে রিয়াকশন করে বডিরই ক্ষতি করে, সেটাকে আমরা বলি অটো ইমিউনিটি, ঠিক আছে। কমন অটো ইমিউনিটি কীভাবে? বিভিন্ন রকমের অটো ইমিউন ডিজিজ হতে পারে, গ্রেভ ডিজিজ হতে পারে, ঠিক আছে, বিভিন্ন রকমের অটো ইমিউন ডিজিজ হতে পারে। এরপর হচ্ছে কি? ইমিউনাইজেশন মানে ভ্যাকসিনেশন। আমরা ভ্যাকসিন কেন নিই, ভ্যাকসিনের উপকারিতা কী আছে,
কত প্রকারের ভ্যাকসিন হতে পারে, এগুলো ছাড়াও আছে ক্যান্সার ইমিউনিটি বলে একটা টার্মিনোলজি আছে, অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন, কিভাবে একজনের কিডনি আরেকজনের কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে, এই সমস্ত কিছু আমরা পড়বো ইমিউনোলজি সেকশনটার মধ্যে। হয়ে গেল। এরপর আসছে সিস্টেমিক ব্যাকটেরিওলজি। সিস্টেমিক ব্যাকটেরিওলজি মানে সিম্পল ব্যাপার, আমরা স্পেসিফিক এবার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াগুলো নিয়ে পড়বো। কি পড়বো? গ্রাম পজিটিভ কক্কাই অ্যান্ড ব্যাসিলাই। আমি পরবর্তী নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে গ্রাম স্টেম কি জিনিস। সিমিলারলি জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কিন্তু সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে স্পেসিফিক ব্যাকটেরিয়া নিয়ে পড়বো। যেরকম কি হতে পারে, যেরকম বললাম যে গ্রাম পজিটিভ কক্কাই ব্যাসিলাই নিয়ে পড়বো, গ্রাম নেগেটিভ কক্কাই ব্যাসিলাই নিয়ে পড়বো, কক্কো ব্যাসিলাস নিয়ে পড়বো। ঠিক আছে, সিম্পল এক যদি উদাহরণ দিই, ধরো কারো টিবি হয়েছে বা টিউবারকিউলোসিস, সেটার জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী, কেন টিবিটা হচ্ছে, সেটাকে আমরা ল্যাবরেটরিতে ডায়াগনোসিস কী করে করবো যে এই পার্সনটার টিবি হয়েছে, এবং তার এগেনস্ট মেডিসিন কি হবে। বা ধরে নিতে পারি টাইফয়েড ফিভার। টাইফয়েড ফিভার কে করে? সালমোনেলা টাইফি, একটা গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। তো আমরা কিভাবে বুঝবো যে ফিভারটা হলে টাইফয়েডই হয়েছে? তার জন্য আমাদের কি সেই ব্যাকটেরিয়াটা সম্বন্ধে পড়তে হবে, যে সালমোনেলা টাইফি কী জিনিস, এটা কোন রোগ করে, কিভাবে এই প্যাথোজেনিসিটিটা করছে, এর স্যাম্পেল কি কি হতে পারে, আমরা ল্যাবে কিভাবে এটাকে ডায়াগনোসিস করব, এর অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি কী হবে, কোন মেডিসিন কাজ করবে, এই যে সমস্ত একটা ডায়াগ্রামেটিক্যালি আমরা পড়ব প্রত্যেকটা স্পেসিফিক ব্যাকটেরিয়া নিয়ে। সেটাই হচ্ছে ব্যাকটেরিওলজির মধ্যে। ইচ অ্যান্ড এভরি ব্যাকটেরিয়াকে আমরা ডিটেলস স্টাডি করব ব্যাকটেরিওলজির মধ্যে। এরপর কি আসছে? এরপর আসছে মাইকোলজি। মাইকোলজি মানে হচ্ছে যে মেডিকেলি ইম্পর্টেন্ট যে ফাঙ্গাসগুলো রয়েছে, স্টাডি অফ ফাঙ্গাসকে আমরা মাইকোলজি বলি। তো মেডিকেলি ইম্পর্টেন্ট ফাঙ্গাস যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা পড়বো। কমন যেটা কি হয় যে দাঁত হাজা চুলকানি বিটেক্স মলম, এটা একটা খুব কমন অ্যাড ছিল বিটেক্স মলমের, যে দাঁত হাজা চুলকানি এগুলো কি? এগুলো অ্যাকচুয়াল কিন্তু মোস্ট অফ দ্য কেস ফাঙ্গাল ইনফেকশন, যেটা কেন হয় স্যাঁতস্যাঁতে পরিবেশে, ঠিক আছে, অপরিষ্কার থাকার কারণে বা কিছু কিছু অন্য কোনো কারণে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। কীরকম হয়? হয়তো আমাদের শরীরের মধ্যে কোথাও চাকা চাকা দাগ হয়েছে এবং সেখানে ইচিং আছে, ঠিক আছে, বা কারো হেয়ার ফল হচ্ছে, বা কারো নখের মধ্যে ইনফেকশন হয়েছে, এই যে ইনফেকশনগুলো হয় এগুলো হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। তাহলে আমরা কী পড়বো এর মধ্যে? এই যে আমাদের বিভিন্ন রকমের ফাঙ্গাল ইনফেকশন হয়, কোন কোন রকমের ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, কোন কোন ফাঙ্গাস রয়েছে যে তারা এই ডিজিজগুলো করছে, তাদেরকে আমরা ল্যাবে ডায়াগনোসিস কী করে করবো, তাদের মেডিসিন কি হবে, এই যে সমস্ত কিছু, সেটাই হচ্ছে যে মাইকোলজির মধ্যে পড়ে। সেজন্য জাস্ট এখানে আমি লিখেছি মেডিকেল ইম্পর্টেন্ট ফাঙ্গাস। শুধুমাত্র অনেক রকমের ফাঙ্গাস আছে পৃথিবীতে, আমাদের সকল পড়ার দরকার নেই। যেই জিনিসগুলো মেডিকেলি ইম্পর্টেন্ট, যে জিনিসগুলো আমাদের এই এনভায়রনমেন্টে বা আমাদের ইন্ডিয়াতে বা ওয়ার্ল্ড ওয়াইড যে ফাঙ্গাল ইনফেকশনগুলো কমন হয়, সেই ফাঙ্গাসগুলো নিয়ে আমরা আলোচনা করব মাইকোলজির মধ্যে। এরপরে কি আসছে? এরপর আসছে ভাইরোলজি। ভাইরোলজি মানে কি? কমন সবাই জানি, কোভিড-19 ভাইরাস। আর কি ভাইরাস হতে পারে? পক্স হতে পারে, আর হতে পারে HIV, হেপাটাইটিস, কমন যেটা ডেঙ্গু ভাইরাস, ঠিক আছে। সুতরাং এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, কত রকমের ভাইরাস আছে, সেখানে আমরা কি পড়বো? ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাস। আমরা সমস্ত ভাইরাসকে দুটো ক্যাটাগরিতে করি, ডিপেন্ডিং অন দেয়ার প্রেজেন্স অফ নিউক্লিক অ্যাসিড। আমরা সমস্ত ভাইরাসকে দুটো ক্যাটাগরির মধ্যে ফেলি, আইদার ডিএনএ ভাইরাস অর আরএনএ ভাইরাস, বাট নেভার বোথ। দুটো নিউক্লিক অ্যাসিড কখনোই থাকবে না, আইদার ডিএনএ ভাইরাস হবে অর আরএনএ ভাইরাস হবে। এবার আমরা কি করি? ডিএনএ ভাইরাসের আন্ডারে যে ভাইরাসগুলো রয়েছে, আরএনএ ভাইরাসের আন্ডারে যে ভাইরাসগুলো রয়েছে, সেই ভাইরাসগুলোকে নিয়ে আমরা স্টাডি করব। যে পক্স হচ্ছে, পক্সের জন্য কোন কোন ভাইরাস দায়ী, ঠিক আছে, কেন হচ্ছে, কি কি প্রিভেন্টিভ মেথড থাকতে পারে, ইমিউনাইজেশন আছে কি নেই, এই সমস্ত কিছু নিয়ে আমরা ভাইরোলজির মধ্যে পড়বো। এই যে কোভিডের মোড অফ ট্রান্সমিশন, কোভিডের বিভিন্ন রকমের ভ্যারিয়েন্ট, সেটা ল্যাব ডায়াগনোসিস, সেটার প্রিভেনশন, ভ্যাকসিনেশন, এই সমস্ত কিছু নিয়ে কোভিড। সুতরাং এইরকম সমস্ত ভাইরাস নিয়ে আমরা যখন পড়বো, সেটাকে আমরা বলবো যে ভাইরোলজি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে প্যারাসাইটোলজি অ্যান্ড প্রোটোজুলজি। প্যারাসাইটোলজি অ্যান্ড প্রোটোজুলজি মানে হচ্ছে যে পরজীবী। পরজীবী আমরা কাকে বলি? পরজীবী আমরা তাদেরকেই বলি যখন কি হয়, কোনো একটা জীব অন্য একটা জীবের উপর থেকে, সেখান থেকে সে তার জীবনের জন্য সমস্ত কিছু নিচ্ছে এবং তার মোস্ট অফ দ্য কেস ক্ষতি করছে। আরও কিন্তু বিভিন্ন রকমের জিনিস থাকে, কিন্তু আমরা মেডিকেল প্যারাসাইটোলজি সেই সমস্ত প্যারাসাইট নিয়ে পড়বো। এখানে আমরা ফার্দার দুটো ভাগে ভাগ করেছি প্যারাসাইটোলজিকে। একটা হচ্ছে কি প্রোটোজুলজি, একটা হচ্ছে যে প্রোটোজুলজি। প্রোটোজুলজি মানে আমরা কমন প্রোটোজোয়া নিয়ে যখন পড়বো। প্রোটোজোয়ার ইনফেকশন কমন হচ্ছে ম্যালেরিয়া, যেটা আমাদের কমন ম্যালেরিয়া হয়। ম্যালেরিয়া হলে আমরা কি করি? কাঁপুনি দিয়ে জ্বর আসে, জ্বর অনেক হাই টেম্পারেচার হয়ে যায়, ঠিক আছে। সুতরাং এই যে ম্যালেরিয়া হচ্ছে একটা প্রোটোজোয়া। বা হতে পারে কি অ্যামিবিক ডিসেন্ট্রি, এগুলো হচ্ছে প্রোটোজোয়া। এরপরে যেটা আছে হেলমিনথোলজি।
হেলমিনথোলজিটা কি, আমাদের কমন যেটা হয় সেটা হচ্ছে যে বাচ্চা জন্মের পর হয় কি, যে বলে যে বাচ্চার যদি হিমোগ্লোবিন লেভেল কমে যায় তাহলে মেজর কারণ হচ্ছে প্যারাসাইটিক ইনফেকশন, মেনলি ভেতরে বাচ্চার পেটে কৃমি হওয়া বা হেলমিনথিক ইনফেকশন। সুতরাং এই যে কৃমি হয় হেলমিনথোলজি, এর মধ্যে আমরা পড়বো যে সিস্টোড কি আছে, ট্রিমাটোড কি আছে, নিমাটোড কি আছে, এই জিনিসগুলো নিয়ে আমরা পড়বো। আর একটা যেটা আমরা সবাই শুনেছি যে এলিফ্যান্টিয়াসিস, মানে হচ্ছে কি হাতির পায়ের মতো সমস্ত কিছু আমাদের অর্গানগুলো, লিম্ফ্যাটিক চ্যানেলগুলো ফুলে গিয়ে হাতির পায়ের মতো হয়ে যায় পেশেন্টের ফাইলেরিয়া রোগ হলে। এই যে ফাইলেরিয়াটা কি জিনিস, কেন হচ্ছে, কার মাধ্যমে হচ্ছে, এই সমস্ত কিছু আমরা পড়বো প্রোটোজুওলজির মধ্যে। আর একটা যেটা থাকে সমস্ত মাইক্রোবায়োলজি বুকে, সেটা হচ্ছে মিসলেনিয়াস। মিসলেনিয়াস মানে কিছুই নয়, স্পেসিফিক কয়েকটা ইনফেকশনকে আমরা পড়বো, যেমন হচ্ছে কি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই, তারপরে হচ্ছে কি ডায়রিয়া, তারপরে যেটা হচ্ছে যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, কোনো কিছু কারণ নিয়ে একটা পেশেন্ট একটা হসপিটালে ভর্তি হলো, তার কোনো একটা সেকেন্ডারি ইনফেকশন হলো, কেন হচ্ছে, সেটাই হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। এরপরে হচ্ছে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, বিভিন্ন রকমের যে বায়োমেডিক্যাল ওয়েস্টগুলো প্রডিউস হচ্ছে, সেই ওয়েস্টগুলোকে আমরা যেখানে সেখানে তো ফেলতে পারি না, তার নির্দিষ্ট জায়গা আছে, সেই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট করা সেটা। এবং লাস্ট যেটা হচ্ছে যে রেসপিরেটরি ইনফেকশন, রেসপিরেটরি ইনফেকশন যেমন কোভিড একটা রেসপিরেটরি ইনফেকশন, ইনফ্লুয়েঞ্জা রেসপিরেটরি ইনফেকশন, ঠিক আছে। এই যে রেসপিরেটরি ইনফেকশনগুলো সেগুলো নিয়ে আমরা পড়বো। অ্যান্ড ব্লাড স্ট্রিম ইনফেকশন, ব্লাড স্ট্রিম ইনফেকশন মানে কি, ব্লাড স্ট্রিম মানে যে যদি আমাদের ব্যাকটেরিয়ামিয়া হয়, ব্লাডে কোনো কিছু মাইক্রোব যাওয়ার জন্য ইনফেকশন হয়, সেই জিনিস নিয়ে আমরা আলোচনা করব। সুতরাং এটা হচ্ছে যে একটা ওভারঅল বেস্ট ইন্ট্রোডাকশন, যেখানে আমরা সমস্ত কিছু জানতে পারলাম যে একটা মাইক্রোবায়োলজির মধ্যে কটা ভাগ হতে পারে। ফার্স্ট অফ অল যদি একদম কুইক রিক্যাপ করে নিই, হোয়াট ইজ মাইক্রোবায়োলজি? মাইক্রোবায়োলজি ইজ দ্য স্টাডি অফ মাইক্রো অর্গানিজম। এর মধ্যে মেন কটা ব্রাঞ্চ হয়েছে? ফার্স্ট আমি বলে দিলাম ব্যাকটেরিওলজি, স্টাডি অফ ব্যাকটেরিয়া, যেখানে আমরা স্পেসিফিক ব্যাকটেরিয়া নিয়ে পড়বো। 2 নম্বর হচ্ছে মাইকোলজি। হোয়াট ইজ মাইকোলজি? না স্টাডি অফ ফাঙ্গাস, যেখানে আমরা মেডিকেলি ইম্পর্টেন্ট ফাঙ্গাস নিয়ে পড়বো। তারপর হচ্ছে কি ভাইরোলজি, ভাইরোলজি হোয়াট ইজ ভাইরোলজি সরি তারপর হচ্ছে ভাইরোলজি। হোয়াট ইজ ভাইরোলজি? না স্টাডি অফ ভাইরাস, যেখানে আমরা স্পেসিফিক পার্টিকুলারলি ডিএনএ আরএনএ আলাদা আলাদা টাইপের ভাইরাস নিয়ে পড়বো। তারপর হচ্ছে কি প্যারাসাইটোলজি, যেখানে আমরা পরজীবী নিয়ে আলোচনা করব, প্রোটোজুলজি অ্যান্ড হেলমিনথোলজি নিয়ে। তারপরে এছাড়াও কি থাকতে পারে, এইগুলো হচ্ছে যে 5টা হচ্ছে মাইক্রোবায়োলজির ব্রাঞ্চ: ব্যাকটেরিওলজি, মাইকোলজি, ভাইরোলজি, প্যারাসাইটোলজি। প্যারাসাইটোলজির মধ্যে প্রোটোজুলজি অ্যান্ড হেলমিনথোলজি। এছাড়াও আমরা মাইক্রোবায়োলজিতে কি পড়ি, জেনারেল মাইক্রোবায়োলজি বলে একটা সেকশন থাকে, যেখানে আমরা ইন্ট্রোডাকশন মানে হচ্ছে যে কোনো কিছু সাবজেক্ট পড়ার আগে তার সম্বন্ধে জেনে সাবজেক্টটাতে আসা, সেটাই হচ্ছে ইন্ট্রোডাকশন, সেগুলোই আমরা পড়বো। আর একটা কি আছে ইমিউনোলজি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। ইমিউনিটি না থাকলে আমরা কিছুই থাকবে না। এইচআইভি পেশেন্টের কি হয়, ইমিউন সিস্টেম পুরো নষ্ট হয়ে যায়, যার ফলে কি হয় তাদের মাল্টিপ্যাথোজেনিক ইনফেকশন হয়, মাল্টি সিস্টেম ফেলিওর হয়। সুতরাং এই যে ইমিউনিটিটা, সেটা নিয়ে আমরা পড়বো ইমিউনোলজির মধ্যে। সুতরাং এইগুলো গেল যে একটা টোটাল ইন্ট্রোডাকশন। এরপরে আসছি যে আমাদের মাইক্রোবায়োলজির জন্য কোন বুক ফলো করা দরকার বা কোন বেস্ট বুক বাজারে অ্যাভেলেবেল আছে। দেখো, ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে কোনো সাবজেক্ট, শুধু মাইক্রোবায়োলজি না, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, হেমাটোলজি, ফরেন্সিক মেডিসিন, যে কোনো কিছুতে যখন আমরা বুককে চুজ করব, 2-3টে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে ইজি টু আন্ডারস্ট্যান্ড। আমাদের প্রত্যেকের আলাদা আলাদা ক্যাপাসিটি থাকে, আমার ক্যাপাসিটি একরকম, অন্য আরেকজনের ক্যাপাসিটি আরেক রকম। সুতরাং কোনো বুক যখন আমরা কিনতে যাব, চুজ করার আগে আমাদের একটা টিক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ধরো কোনো একটা চ্যাপ্টারকে 3-4টে বইয়ের একই চ্যাপ্টারকে পড়া, তার মধ্যে যেই বুকটাতে আমার মনে হবে যে এটাতে অনেক ইজি লেখা আছে বা এটাতে আমি বুঝতে সুবিধা হচ্ছে, সেটা তোমার জন্য বুক অফ চয়েস বা সেটা তোমার জন্য ইজি টু আন্ডারস্ট্যান্ড। তার মানে কি, ধরো সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে সালমোনেলা টাইফি পড়ছি, সুতরাং সালমোনেলা টাইফি সেটা আরও 4টে মাইক্রোবায়োলজি বই আমি পড়বো, তার মধ্যে যেটাতে পড়ে আমার বেস্ট হবে এবং মনে হবে যে এটাতে বেস্ট ডাটা দেওয়া রয়েছে, সেই বুকটা আমার জন্য। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে ইজি টু আন্ডারস্ট্যান্ড। তো ফার্স্ট আমি এখানে কয়েকটা বুকসের নাম বলে দিয়েছি। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান রাইটার, এবং যেটা ইন্ডিয়াতে এখন টপ কোয়ালিটি বুক যেটা মাইক্রোবায়োলজির চলছে, সেটা হচ্ছে যে এসেন্সিয়াল অফ মেডিকেল মাইক্রোবায়োলজি বাই অপূর্ব শাস্ত্রী। অপূর্ব শাস্ত্রীর মেডিকেল মাইক্রোবায়োলজি বুকটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে একদম বেস্ট বুক। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বুকসের ভলিউম। যদি আমরা প্রথমেই মাইক্রোবায়োলজি বুকসের এরকম একটা ভলিউম দেখে ভয় খেয়ে যাই, তাহলে আমরা পড়বো কি?
সুতরাং ভলিউমটাও কিন্তু একটা সাইকোলজিক্যালি ম্যাটার করে। কোনো বুকসের ভলিউম যদি ছোট্ট হয় সেই বুকসটা মনে হয় যে আমি ইজিলি পড়তে পারবো, সুতরাং একটা সাইকোলজিক্যালি পুশ আপ পাই আমরা। সুতরাং ফার্স্ট অফ অল ফার্স্ট বুক যেটা বলবো আমার ক্ষেত্রে মনে হয় সেটা হচ্ছে যে অপূর্ব শাস্ত্রীর মাইক্রোবায়োলজি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে সিপি বাভেজা, সিপির বাভেজার মাইক্রোবায়োলজি বুকটাও কিন্তু অনেক ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড স্টুডেন্ট ফ্রেন্ডলি। এরপরে আসছে গোল্ড স্ট্যান্ডার্ড, আমরা সকলেই মনে করি ইন্ডিয়ান রাইটারদের মধ্যে পানিকার, যেটা কি অনেক দিন থেকে চলে আসছে, পানিকারের মাইক্রোবায়োলজি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে পরীক্ষার সময় আমাদের সহায় যে হয়, মানে এক্সামের সময় আমাদেরকে যে উতরে দিতে সাহায্য করে, সেটা হচ্ছে নাগোভা, নাগোভার মেডিকেল মাইক্রোবায়োলজি। খুব শর্ট করে নোট হিসাবে এখানে সমস্ত কিছু দেওয়া আছে। আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি আমরা ফরেন রাইটারকে ভালোবাসি বা ফরেন রাইটারকে ফলো করতে চাই, এবং অবশ্যই ইন্ডিয়ান রাইটারদের সঙ্গে সঙ্গে পাশে একটা রেফারেন্স বুক বা ফরেন রাইটারের বুকও রাখা দরকার, এবং সেটা হচ্ছে যে ওয়ান অ্যান্ড অনলি প্রেসকট মেডিকেল মাইক্রোবায়োলজি। প্রেসকট মাইক্রোবায়োলজি কিন্তু ওয়ান অফ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড বুক ইন ওয়ার্ল্ড ওয়াইড। এরপরে যেটা আসছি প্যারাসাইটোলজি। প্যারাসাইটোলজি অনেক মাইক্রোবায়োলজি বুকের সঙ্গে একসঙ্গে থাকে, বা অনেক সময় আলাদা আলাদা আমাদের প্যারাসাইটোলজি বুকটাকে নিতে হয়। তো প্যারাসাইটোলজির জন্য সেম টু সেম অপূর্ব শাস্ত্রীর প্যারাসাইটোলজি খুব ভালো। এছাড়াও পানিকারের প্যারাসাইটোলজি, যেটা আমি ফলো করেছিলাম, পানিকার প্যারাসাইটোলজি। এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে কেডি চ্যাটার্জির প্যারাসাইটোলজি, এবং কেডি চ্যাটার্জির বুকটা কিন্তু ওয়ান অফ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড বুক। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, যে মেডিকেল মাইক্রোবায়োলজি। আমরা অনেকে ভয় খেয়েছে যে মাইক্রোবায়োলজির মধ্যে অনেকগুলো সাবটপিক আছে, কি করব না করব, কোথা থেকে পড়বো, বা কি কি সাবটপিক থাকতে পারে, সমস্ত কিন্তু ভিডিওটার মধ্যে আমি কমপ্লিট করে দিয়েছি। আশা করছি ভিডিওটা তোমাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে, এবং যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে অবশ্যই স্টুডেন্টের মধ্যে শেয়ার করে দাও। আর এই ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু তোমাদের বিভিন্ন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, যাদের কিন্তু মেডিকেল মাইক্রোবায়োলজি সম্বন্ধে এই একটা ভিডিও দেখার পর অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়, তাদের মধ্যে ব্রেনে যেন একটা ক্ল্যারিটি চলে আসে। আচ্ছা, মাইক্রোবায়োলজি মানে আমাদের এই টপিকগুলো পড়তে হবে, মাইক্রোবায়োলজি মানে আমাদের ইম্পর্টেন্ট যে বুকগুলো রয়েছে এই বুকগুলো রয়েছে, সমস্ত কিছু যেন একটা ডিটেলস হয়ে যায়। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং পারলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।